11 দাগ বলেছে যে 3 জন বালক ও 2 জন বালিকার একটি দল থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশু নির্বাচন করার যদৃচ্ছ পরীক্ষার নমুনা দেশ লেখো। আমাদের 3 জন বালক দেওয়া আছে আর 2 জন বালিকার একটা দল। মোট দলে কতজন আছে? তাহলে দলে আমাদের আছে মোট 5 জন। তাহলে 5 জনের দল থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশু নির্বাচন করা হবে, তার আমাদের একটা নমুনা দেশ লিখতে বলেছে। তো সেই নমুনা দেশ আমাদের করতে হবে, যেহেতু এগুলো একটু ভাষার দিয়ে লিখলেই সুবিধা, তো আমরা ভাষা দিয়েই করব। 11 দাগ কী বলেছে? আমরা ধরে নেব যে 3 জন বালককে বি দিয়ে ধরে নেব, আর বালিকাকে আমরা জি দিয়ে, বয় আর গার্ল কোড দিয়ে ধরে নেব আর কি। ধরি, এগুলো একটু ক্যালকুলেশন ভাষা দিয়ে লিখলে সুবিধা। ধরি 3টি বালককে আমরা B1, B2, B3, আমরা বালক 3টেকে B1, B2, B3 এবং 2 জন বালিকাকে G1 আর G2 দ্বারা প্রকাশ করা হলো, প্রকাশ করে পাই। তাহলে আমরা 3 জন বালককে B1, B2, B3 আর 2 জন যে বালিকা ছিল, বালিকাকে G1, G2 দ্বারা প্রকাশ করেছি। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্নটা কি বলেছে যে 3 জন বালক ও 2 জন বালিকার একটি দল থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশু নির্বাচন করা হচ্ছে। বলেনি 3 জন শিশু কী কী হবে, যা কিছু নির্বাচন করতে পারি, বালক বালিকা মিশিয়ে 3 জন শিশু নির্বাচন করব, তার আমাদের নমুনা দেশ আনতে হবে, লিখতে হবে। আচ্ছা, এই যে নমুনা দেশে তাহলে মোট নমুনা বিন্দু কতগুলো থাকবে সেগুলো আমরা যদি বার করে নিই তাহলে সুবিধা হয়। তাহলে আমরা লিখব যে দল থেকে উদ্দেশ্যহীনভাবে, একটু ভাষা লিখে নেব এখন, দল থেকে উদ্দেশ্যহীনভাবে 3 জন শিশু নির্বাচন করলে নমুনা দেশে মোট নমুনা বিন্দু হবে সমান। তাহলে নমুনা দেশে মোট নমুনা বিন্দু আমাদের কত হবে? তাহলে 3 জন বালক আর 2 জন বালিকা, তাহলে মোট কত ছিল? 5 জন। 3 জন বালক আর 2 জন বালিকা, মোট 5 জন। তাদের মধ্যে থেকে আমাদের 3 জনকে নির্বাচন করতে হবে, মোট 3 জন উদ্দেশ্যহীনভাবে নির্বাচন করব। তাহলে 5 5C3 কম্বিনেশন আমরা পড়েছি, তাহলে 5C3কে আমাদের ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? ফ্যাক্টরিয়াল 5 বাই, তাহলে এটা ফ্যাক্টরিয়াল 5 বাই দাঁড়াচ্ছে ফ্যাক্টরিয়াল 3 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। কম্বিনেশনের যে ফর্মুলা এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, তাহলে 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 বাই ফ্যাক্টরিয়াল 3 থাক, আর 2কে ভাঙলে 2 ইন্টু 1। আচ্ছা, ফ্যাক্টরিয়াল 3 কাটলো, 2 2 4, তাহলে আমরা পাবো 10টি নমুনা বিন্দুতে, মানে যে যে পুরো নমুনা বিন্দুটা থাকবে সেই নমুনা বিন্দুতে নমুনা দেশটা থাকবে, নমুনা দেশে মোট নমুনা বিন্দু থাকবে এই 10টি নমুনা বিন্দু আমাদের থাকবে, সেই নমুনা দেশটা আমাদের লিখতে হবে। তাহলে অতএব নমুনা দেশটি হলো, আমরা নমুনা দেশকে এস দ্বারা নোট করি, তাহলে এস সমান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিখব এস সমান, তাহলে 3 জন করে নির্বাচন করব। তাহলে প্রথমে আমি যদি 3 জন বালকই থাকে B1, B2,
আর B3, এটা একটা হতে পারে B1 B2 B3 এর একটা। আচ্ছা B1 B2 আর G1 এটা নিয়ে একটা তিনজনের দল হতে পারে। আচ্ছা B1 এটা G1 B1 B2 আর G2 এটা নিয়ে একটা হতে পারে, তাহলে তিনটে হয়ে গেল, তাই তো। B2 B3 G1 একটা হতে পারে, B2 B3 আর G1 এটা একটা হতে পারে। আবার B2 B3 G2 এটা একটা হতে পারে। আচ্ছা B3 B1 G1 এটা একটা হতে পারে। আচ্ছা B3 B1 G2 এটা একটা হতে পারে। আচ্ছা B1 G1 G2 এটা একটা হতে পারে। আবার B2 G1 G2 এটা একটা হতে পারে। আবার B3 G1 G2 এটা একটা হতে পারে। মোট এতগুলো 10টা থাকবে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা। তাহলে B1 B2 B3 এটা একটা নিয়ে তিনজনের দল হতে পারে, নির্বাচন হতে পারে। আবার B1 B2 G1 নিয়ে একটা হতে পারে, B1 B2 B1 B2 এটা G2 এটা G2 হতে পারে। আবার B2 B3 G1 হতে পারে। আবার B2 B3 G2 হতে পারে। B3 B1 G হতে পারে, G1 হতে পারে। আবার B3 B1 G2 হতে পারে, B1 G1 G2 হতে পারে। আবার B2 G1 G2 হতে পারে। আবার B3 G1 G2। এই এতগুলো মোট 10টা নমুনা বিন্দু থাকবে এই পুরো নমুনা দেশ, যে 3জন বালক আর 2জন বালিকা G1 G2 দ্বারা প্রকাশ করেছে। দল থেকে উদ্দেশ্যন হয়ে 3জন শিশুকে নির্বাচন করলে তার নমুনা দেশ আমরা এইটা পাবো। মোট 10টা নমুনা বিন্দু পাবো, সেই 10টা নমুনা বিন্দু হলো এইটা, এই নমুনা দেশ হচ্ছে এইটা পুরোটা। 12 দাগ কী বলেছে, যে একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হয়, যদি মুদ্রা টস করার যদৃচ্ছ পরীক্ষার ফল টেল হয় তবে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। কিন্তু মুদ্রা টস করার ফল হেড হলে যে থলিতে 2টি সাদা ও 3টি কালো বল আছে সেই থলি থেকে একটি বল যথেচ্ছভাবে তোলা হয়। এই যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশটি নির্ণয় করো। আমাদের প্রত্যেকটার এই নমুনা দেশ বার করতে হবে, সে একই রকমভাবেই আমরা করব। ধরে নেব H1 মুদ্রা টস করলে আমরা H পাবো আর টেল পাবো। আর পাশা গড়ালে 1 থেকে 6 পর্যন্ত যে এলিমেন্টগুলো পাবো সেটা আমরা লিখে নেব আগে। তো তারপর আমরা বলেছে যে নমুনা দেশ এটা দুটো পার্টে বার করলে সুবিধা হবে। আমাদের বলেছে একটি ঝোঁকশূন্য মুদ্রা টস করা হয়, যদি টস করা যদৃচ্ছ পরীক্ষার ফল টেল হয় তবে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। কিন্তু এই যে এতটা পর্যন্ত একটা পার্ট আমাদের বার হবে, যদি মুদ্রা টস করা হয় পরীক্ষার ফল টেল হয় তবে একটি পাশা গড়িয়ে দেওয়া হয়। তাহলে টেল হলে তার সঙ্গে পাশা গড়িয়ে দেওয়া মানে 1 পড়তে পারে, 2 পড়তে পারে, 3 পড়তে পারে, প্রত্যেকটা একটা করে আমরা নমুনা বিন্দু পাবো। আচ্ছা এরপরে বলছে কিন্তু মুদ্রা টস করার ফল যদি হেড হয় তাহলে থলিতে 2টি সাদা ও 3টি কালো বল আছে, সেই থলি থেকে একটি বল যদৃচ্ছভাবে তোলা হয়। তাহলে সাদা বলটাকে আমরা W1 W2 আর কালো বলটাকে B1 B2 দিয়ে আমরা B1 B2 B3 এই তিনটে আমরা ধরে নিতে পারি আর কি। আচ্ছা সেইটা আমরা লিখে নিলে সুবিধা হয়। আচ্ছা 12 দাগ কী বলেছে, যে ধরি ঝোঁকশূন্য মুদ্রা টস করায় 2টি যদৃচ্ছ ঘটনা H ও T আমরা ধরে নেব আর কি, 2টি যদৃচ্ছ। আচ্ছা এটা ভাষা দিয়ে লিখে নিলে সুবিধা। ধরি ঝোঁকশূন্য মুদ্রা টস করার 2টি যদৃচ্ছ ঘটনা আমরা H ও T এই ঘটনা দুটো ধরে নিলাম, H ও T দুটো ঘটনা আমরা ধরে নিলাম। এরপর যদৃচ্ছ পরীক্ষার ফল টেল হলে যে পাশা গড়িয়ে দেওয়া হয় তার নমুনা দেশটা একটা আলাদা করে আমরা বার করব। এখন একটি মুদ্রা টস করার যদৃচ্ছ পরীক্ষার
ফল। টেল হলে, টেল বলেছে, টেল হলে একটি পাশা গড়িয়ে দেওয়া, হলে একটি পাশা গড়িয়ে দেওয়া, গড়িয়ে দেওয়ার যদৃচ্ছ পরীক্ষাটির, যদৃচ্ছ পরীক্ষাটির নমুনা দেশ, নমুনা দেশ, এই নমুনা দেশটা আমরা বার করব এস। তাহলে এই এসটা আমরা কি পাচ্ছি, যে টেল পড়লে একটা পাশা গড়িয়ে দেওয়া হয়, তাহলে টেল পড়লে পাশা গড়িয়ে দিলে এক পড়তে পারে, এটা একটা। টেল পড়লে পাশা গড়লে দুই পড়তে পারে, এটা একটা। টেল পড়লে পাশা পড়লে তিন পড়তে পারে, আবার চারও পড়তে পারে, আবার পাঁচও পড়তে পারে, আবার ছয়ও পড়তে পারে। তাহলে এই ছটা আমরা নমুনা দেশে নমুনা বিন্দু পাচ্ছি। এরপর বলছে যদি হেড পড়ে তাহলে আমরা কি বলেছে, যে হেড পড়লে গড়িয়ে দেওয়া হলো, হেড পড়লে আমাদের হচ্ছে যে এখন দুটি বলকে আমরা ধরে নেব যে W1, এখানে কি বলেছে যে রেড বল, দুটি সাদা বল বলেছে আর তিনটি কালো বল বলেছে। তাহলে আমরা ধরে নেব যে এখন ধরি দুটি লাল বল, দুটি লাল, দুটি সাদা তিনটি কালো, দুটি সাদা বলকে W1 ও W2 এবং তিনটি কালো বলকে B1, B2, B3 দ্বারা প্রকাশ করে পাই। B1, B2, B3 দ্বারা আমরা প্রকাশ করে নিয়েছি। তাহলে যদি হেড পড়ে আমাদের বলেছে নমুনা দেশে কতগুলো নমুনা বিন্দু থাকবে, তাহলে এই হেড পড়লে একবার W1 হবে, একবার W2 হবে, তার নমুনা দেশটা আমি বার করব। তাহলে যদৃচ্ছ পরীক্ষার নমুনা দেশ এস সমান আমরা কি পাচ্ছি, যে নমুনা দেশ এস সমান আমরা পাবো যে হেড পড়লে হয় W1 আসতে পারে, এটা একটা। আচ্ছা, হেড পড়লে W2 আসতে পারে, এটা একটা। আবার হেড পড়লে B1 আসতে পারে, আবার হেড পড়লে B2 আসতে পারে, আবার হেড পড়লে কি আসতে পারে, B3 আসতে পারে। তাহলে এই ছটা পাবো। এরপর আমরা মোট নমুনা দেশ লিখব, এই পেজেই আমরা করছি, এরপরে পেজে করছি মোট নমুনা দেশ। অতএব মোট নমুনা দেশ, মোট নমুনা দেশ আমরা বার করব, যে দুটোকে একসঙ্গে লিখে দেবো আর কি, যে টি প্রথম কেসে পেয়েছিলাম T1, T2, T3, T4, এটা প্রথম কেসে ছিল, T4, T5, T6, আবার হেড পড়লে H,W1, H,W2, আবার H,B1, H,B2, H,B3। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে নির্ণয় নমুনা দেশ সমান এটা। 13 দাগ বলেছে যে একটি সাধারণ ছক্কা গড়িয়ে দেওয়া হয়, যদি ছক্কায় বিজোড় অঙ্ক পড়ে তবে একটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়, কিন্তু ছক্কায় জোড় অঙ্ক পড়লে ঝোঁকশূন্য মুদ্রাটি দুবার টস করা হয়। তাহলে দুটো কেসেই আমরা বার করব আগের টার্মের মতন।
এই যদৃচ্ছ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট নমুনা দেশ নির্ণয় করো। মানে আমরা পাট পাট করে বার করব, শেষে একেবারেই সংশ্লিষ্ট নমুনা দেশটা লিখব। তাহলে আমরা ধরে নেব যে ধরি 13 দাগ কি বলেছে, যে ধরি ঝোঁক শূন্য এখানে মুদ্রা এইচ আর টি আমরা ধরে নেব। ঝোঁক শূন্য মুদ্রা টস করার যদৃচ্ছ ঝোঁক শূন্য মুদ্রা টস করার যদৃচ্ছ ফল এইচ ও টি, এই দুটো আমরা ধরে নিলাম। যে যদৃচ্ছ ফল কী কী পেলাম আমরা, একটা হেড না হলে একটা টেল। প্রথম কেস বার করব কি, প্রথম কেস বলেছে যে যদি ছক্কায় বিজোড় অঙ্ক পড়ে তবে একটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়। একবার টস করলে কি হয়, হেড পড়তে পারে, না হলে কি পড়তে পারে, টেল পড়তে পারে। তাহলে যদি বিজোড় অঙ্ক পড়ে, বিজোড় অঙ্ক বলতে আমাদের 1, 3 আর 5, যদি ঝোঁকশূন্য মুদ্রা 6টা মোট অঙ্ক আছে, বিজোড় অঙ্ক হচ্ছে 1, 3 আর 5, তাহলে 1, 3, 5-এর জন্য একবার টেল হবে, 1, 3, 5-এর জন্য একবার হেড হবে। সেইটা আমরা লিখব। যে ভাষা দিয়েই করলে সুবিধা হবে, যে যদি ছক্কায় বিজোড় অঙ্ক যদি ছক্কায় বিজোড় অঙ্ক পড়ে, যদি বিজোড় অঙ্ক পড়ে তবে একটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়। তবে একটি ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়। ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়, বিজোড় অঙ্ক পড়লে ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করা হয়। সেক্ষেত্রে নমুনা দেশটি হবে এস সমান। তাহলে নমুনা দেশটা আমরা কি পাবো, যদি টস করা হয় যে বিজোড় অঙ্ক, তার মানে একটি ছক্কায় বিজোড় অঙ্ক পড়লে, মানে 1 পড়লে 1 পড়ু 1, 3, 5 তিনটে কেসেই আমরা বার করব। যে 1 পড়লে আমরা হয় একটা কয়েন টস করলাম, তাহলে হয় হেড পড়লো, তাহলে এটা একটা কেস। আবার 3 পড়লে হেড পড়লো বিজোড় অঙ্ক যদি পড়ে, আবার 5 পড়লে হেড পড়লো, এটা 3টা হলো। আবার 1 পড়লে টেলও তো পড়তে পারে ঝোঁকশূন্য মুদ্রা, সেই জন্য টি। আবার 3 পড়লে টেল পড়তে পারে টি। আবার 5 পড়লে সেক্ষেত্রেও টেল পড়তে পারে টি। তাহলে এর বাইরে আর কোনো কেস হবে না। যে বলছে যে ছক্কায় বিজোড় অঙ্ক পড়লে, মানে 1, 3 আর 5 3 অঙ্ক পড়লে ঝোঁকশূন্য মুদ্রা একবার টস করলে হয় হেড পড়তে পারে, না হলে টেল পড়তে পারে। তাহলে 1, 3, 5-এর সঙ্গে একবার হেড করে লিখে দিলাম, আর 1, 3, 5-এর সঙ্গে একবার টেল লিখে দিলাম। এটা একটা কেস হয়ে গেল। আবার বলেছে যে জোড় অঙ্ক পড়লে ঝোঁকশূন্য মুদ্রাটি দুবার টস করা হয়। জোড় অঙ্ক পড়লে ঝোঁকশূন্য মুদ্রাটি দুবার টস করা হয়। সেক্ষেত্রে নমুনা দেশ আমরা কি পাবো, সেক্ষেত্রে নমুনা দেশটি হবে, সেক্ষেত্রে নমুনা দেশটা কি হবে, এস সমান। তাহলে জোড় অঙ্কগুলো অনেকগুলো আছে, তাহলে জোড় অঙ্কগুলো 2 হবে, 4 হবে, 6 হবে। তাহলে 2, 4, 6-এর জন্য দুবার টস করতে হবে। দুবার টস করলে আমরা কি পাবো, যে হয় হেড পাবো, মানে 2-এর ক্ষেত্রে আমরা যে দুবার টস করলে যে কয়েনকে দুবার টস করলে কী পাই, হয় হেড, না হলে হেড টেল, না হলে টেল হেড, না হলে কী পাই, টেল পাই।
তাহলে এই যে চারটা আমরা 2-এর সঙ্গে একবার লিখব, এই চারটা আবার 4-এর সঙ্গে লিখবো, আবার 6-এর সঙ্গে লিখবো, সবগুলোরই সঙ্গে আমাদের লিখতে হবে। তাহলে এই যে 2 পড়লো একবার 2 পড়লো, তার সঙ্গে আমরা কি বলতে পারি, হেড পড়তে পারে। আচ্ছা, 2-এর সঙ্গে আবার হেড পড়তে পারে, হেড এই চারটা একবার লিখব, হেড আবার 2-এর সঙ্গে হেড, আবার 2-এর সঙ্গে টেল পড়তে পারে। এটা 2 দিয়ে হয়ে গেল। আবার 4 দিয়ে লিখতে পারি, 4 দিয়ে হেড, আবার 4-এর সঙ্গে হেড, আবার 4-এর সঙ্গে হেড, আবার 4-এর সঙ্গে টেল, আবার 6-এর সঙ্গে হেড, 6-এর সঙ্গে হেড, 6-এর সঙ্গে হেড, আবার 6-এর সঙ্গে টেল। তাহলে এই এতগুলো আমাদের নমুনা দেশ পাবো আমরা, এই নমুনা দেশ আমরা এতগুলো পাচ্ছি। তাহলে এরপর আমরা লিখব কি, মোট নমুনা দেশ। তাহলে মোট নমুনা দেশ আমরা লিখতে পারি, অতএব মোট নমুনা দেশ, মোট নমুনা দেশ। তাহলে মোট নমুনা দেশ এর সমান আমরা এই দুটোকে মার্জ করে একেবারে লিখে নেব। তাহলে এই দুটোকে মার্জ করে লিখলে আমরা কি পাচ্ছি, 1, হেড একটা, 3, হেড একটা, আর 5, হেড একটা। আচ্ছা, 1, টেল একটা, 3, টেল একটা, আর 5, টেল একটা। এরপর থাকছে কি 2, হেড, 2, হেড টেল, 2, টেল হেড, আর একটা কি থাকছে যে 2, টেল, আবার 4, হেড, প্রত্যেকটা একটা করে থাকছে যে 4, হেড টেল হেড, 4, থাকছে টেল, 6, হেড থাকছে, 6, হেড টেল থাকছে, 6, টেল হেড থাকছে, 6, টেল। তাহলে এইটা আমরা মোট নমুনা দেশ পাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার। একটু ভাষা দিয়ে ক্যালকুলেশনটা করলে সুবিধা। চতুর্দাগ বলেছে যে একটি থলিতে একটি লাল বল এবং 3টি একই ধরনের সাদা বল আছে, তাহলে লাল বলটাকে আমরা আর দ্বারা ডিনোট করবো, আর সাদা বলটাকে WW, 3টি সাদা বল আছে একটা থলি থেকে একটির পর একটি করে দুবার বল তোলা হলো। 1 নম্বর দাগ বলে যে দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন যদি না করা হয় সেক্ষেত্রে কী পাবো, আর দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন করলে সেক্ষেত্রে কী পাবো। আর 1 ও 2-এর ক্ষেত্রে যদিচ্ছ পরীক্ষার নমুনা দেশটি নির্ণয় করো। মানে 1-এর ক্ষেত্রে নমুনা দেশ বার করতে হবে, 2-এর ক্ষেত্রে নমুনা দেশ বার করতে হবে আলাদাভাবে। তাহলে আমরা দুটো আলাদাভাবেই বার করব। তাহলে এখানে আমি যে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি যে বলেছে একটা থলি আছে, থলির মধ্যে একটা লাল বল আছে, তাহলে রেড বল আমাদের একটা রেড বল আছে, আর 3টে একই ধরনের সাদা বল আছে, 3টে একই ধরনের সাদা বল। আমি W1, W2, W3 দিচ্ছি না, একই ধরনের যেহেতু আছে সেই জন্য আমরা WW 3টে দিয়ে দিচ্ছি। 3টি একই ধরনের সাদা বল আছে, একটির পর একটি করে দুবার বল তোলা হয়। দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করে। আচ্ছা, বলছে কি যে একটির পর একটি করে দুবার বল তোলা হয়, মানে একটা বল তোলা হলো তারপরে আবার একটা বল তোলা হলো। বলছে দ্বিতীয় বলটি তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করে, মানে প্রথমকে যেটা হবে একটা বল তুলে নেবো, সেটা আর রাখবো না, বাইরেই রাখবো সেটা, আর বাকি এই 3টের মধ্যে সেখান থেকে আবার একটা তুলবো। তাহলে তার জন্য একটা নমুনা দেশ লিখতে হবে। আর কি বলেছে যে যদি আমরা প্রথমবার একটা তুললাম, আবার সেটাকে থলির মধ্যে রেখে দিলাম, আবার সেখান থেকে একটা তুললাম, তাহলে সেরকম তার একটা নমুনা দেশ আমাদের লিখতে হবে। তাহলে সেইটা আমরা ক্যালকুলেশানে লিখবো। ভাষা আমরা একটু ধরে নিচ্ছি যে 14 দাগ ধরি লাল বলকে আর এবং 3টি একই ধরনের সাদা বলকে W দ্বারা প্রকাশ করে পাই। তাহলে আমরা আর W দ্বারা 3টেকে
প্রকাশ করে নিলাম। তাহলে পুনঃস্থাপন না করে তার যে নমুনা দেশ সেটা কি পাবো। আর একের কেস কি বলেছে, একের কেস বলেছে যে দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করলে তার নমুনা দেশটি কী হবে, আমাদের সেটা বার করতে হবে। একের বলেছে কি দ্বিতীয় বল তোলার আগে প্রথম বল পুনঃস্থাপন না করে পরপর দুবার বল তোলা হলে নমুনা দেশ এস হবে, লিখে রাখি, হবে এস সমান। তাহলে এস সমান আমরা কি পাবো, যে নমুনা দেশটা পাবো কি পাবো। তাহলে প্রথমবারে সাপোজ আমরা সাদা বল একটা ডব্লু উঠালাম, তাহলে পরের বারে আবার একটা ডব্লু তুলতে পারি, সেটা একটা কেস হবে। তারপরে কেস হতে পারে ডব্লু তুললাম একটা রেড তুলতে পারি, তারপরে কি হতে পারে রেড তুললাম একটা ডব্লু তুলতে পারি। তাহলে এই কটা আসবে আমাদের যদি পুনঃস্থাপন না করি মানে প্রথমবার একটা রেড ডব্লু তুললাম, তাহলে সেটা বাইরে থাকলো। আর তিনটের মধ্যে আমরা ডব্লু তুলতে পারি, না হলে রেড তুলতে পারি। তাহলে ডব্লু আর রেড একটা কেস হয়ে গেলো, আর একটা ডব্লু কেস হয়ে গেলো। এই তিনটে কেসই আমরা পাবো, তিনটে নমুনা বিন্দুই পাবো। দ্বিতীয় পয়েন্টে কি বলেছে যে পুনঃস্থাপন করলে নমুনা দেশটি হবে সমান নমুনা দেশ হবে এস সমান। তাহলে পুনঃস্থাপন যদি করা হয় তাহলে সেক্ষেত্রে নমুনা দেশ আমরা কি পাবো, একটা ডব্লু ডব্লু তো পাবোই। আচ্ছা, তারপরে ডব্লুর সঙ্গে আর হবে একটা, আরও একটা পেতে পারি আমরা, আবার একটা আর ডব্লু পেতে পারি। একটা কেস আমরা এক্সট্রা বেশি পাবো, কেন এই আরটা বেশি পাবো, কেন রেডটা তুললাম প্রথমবারে, সেটা আবার রেখে দিলাম, আবার তো সেই রেডটা উঠতে পারে, তাহলে সেই জন্য আর একটা কেস পাবো, আর বাকি এইগুলো পেলাম। তাহলে পুনঃস্থাপন করেও আমরা এইটা পেলাম, আর পুনঃস্থাপন না করে। আচ্ছা, অ্যান্সারে হয়তো তোমাদের ডব্লু ডব্লু থাকতে পারে, এই প্রথম বন্ধনীর মধ্যে না দিয়ে তোমাদের পরপর গায়েও থাকতে পারে, মানে এইরকমভাবে অ্যান্সারটাও থাকতে পারে যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ডাব্লু ডাব্লু লেখা আছে, ডাব্লু আর লেখা আছে, আর লেখা আছে, আর ডাব্লু লেখা আছে, একই। এটাও করতে পারো, এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এই কেসেও যদি আমি লিখে দিই তাহলে ডাব্লু ডাব্লু, ডাব্লু আর, আর আর ডাব্লু, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যে 14 দাগ বলছে একবার পুনঃস্থাপন করলে আর একটা পুনঃস্থাপন না করলে কি পাবো। 15 দাগ বলেছে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয় যতক্ষণ না এক পড়ে যদৃচ্ছ পরীক্ষা নমুনা দিচ্ছে। মানে একটা পাশা গড়িয়ে দেওয়া হয় যতক্ষণ না এক পড়ে, প্রথমবার এক পড়ে গেল শেষ, তারপরে তার সাপোজ 2 পড়লো, তারপরে আবার গড়াতে হবে, তাহলে যতক্ষণ না এক পড়ে ততক্ষণ পর্যন্ত পাশা গড়াবো, সেই জন্য তার পরীক্ষা নমুনা দেশটা আমাদের নির্ণয় করতে হবে। তো এটাকেও আমরা ভাষা দিয়ে লিখবো, যতক্ষণ না পর্যন্ত এক পড়ে তার নমুনা দেশ আমাদের কি হবে সেটাও আমরা ক্যালকুলেশনে ভাষা দিয়ে লিখবো। 15 দাগ কী বলেছে, 15 দাগে ভাষাটা নেব, ঝোঁকশূন্য পাশা গড়ানো, ঝোঁকশূন্য পাশা গড়ানো থেমে যায়, মানে এক পড়লেই আমাদের গড়ানোটা থেমে যাবে, গড়ানো থেমে যায় যদি প্রথমে এক পড়ে, প্রথমবারই থেমে যায় যদি প্রথমবারে এক পড়ে, তাহলে প্রথমবারই থেমে যাবে যদি প্রথমবারে এক পড়ে। কিন্তু যদি প্রথমবারে এক না পড়লে পাশাটি আবার গড়ানো হয়, পাশাটি আবার গড়ানো হয়। তাহলে পাশাটি আবার গড়ানো হয়, তা কতক্ষণ গড়া, যতক্ষণ না পর্যন্ত এক পড়ে। তাহলে অতএব
নমুনা দেশটি হবে সমান, তাহলে নমুনা দেশটা আমরা এস, তাহলে সেই এসটা আমাদের কি হবে বলেছে এক, প্রথমবারে এক পড়লো তাহলে সেটা একটা হয়ে গেল। আচ্ছা, তারপরে এবার সাপোজ 2 পড়লো, আবার পাশাটা ড্র করতে হবে, তারপরে গিয়ে 1 পড়লো তাহলে সেটা একটা হয়ে গেল। 3 পড়লো 1 পড়লো, 4-এর জন্য 1 পড়লো, 5-এর জন্য 1 পড়লো, এরকমভাবে চলবে। আবার 6-এর জন্য 1 পড়লো তাহলে হয়ে গেল। এরপরে বলেছে 2 পড়লো, আবার 2 পড়লো, তারপরে গিয়ে 1 পড়লো, এটা একটা হতে পারে। আবার 2 পড়লো, 3 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, আবার 2 পড়লো, 4 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, 2, 5, তারপরে এবারে 1, আবার 2, 6, তারপরে এবারে গিয়ে 1 পড়লো। আবার এরকমভাবে চলতে থাকবে। 3 পড়লো, 2 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, আবার 3 পড়লো, 3 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, এটা একটা হতে পারে। আবার 3 পড়লো, 4 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, 3 পড়লো, 5 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, 3 পড়লো, 6 পড়লো, তারপরে এবারে গিয়ে 1 পড়লো, এরকম করে চলতেই থাকবে, এরকম করে চলতেই থাকবে। মানে এর এর অনেক অনেক দূর পর্যন্ত যাবে, অসীম পর্যন্ত যাবে, সেই জন্য ডট ডট দিয়ে আমরা রেখেছি যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নমুনা দেশটা হচ্ছে যতক্ষণ না 1 পড়ে, 1 পড়লে আবার স্টপ, আবার পরের এক্সপেরিমেন্টটা, পরের নমুনা বিন্দুটা আমরা নেব। 2 পড়লো 1 পড়লো, আবার 3 পড়লে আবার পাশা ড্র করবো যদি 1 পড়লো, আবার 4 পড়লে যদি 1 পড়ে, তার জন্য এটা প্রত্যেকটা কেসে আমরা বার করব। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 15 দাগে। এরপর আমরা 17 দাগ করব। 17 দাগ কী বলেছে, 16টা তোমরা বাড়িতেই চেষ্টা করবে, 16টাই 13টারই মতন। 17 দাগ কী বলেছে, যে একটি থলিতে একটি সাদা বল এবং একটি লাল বল আছে, থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো। উদ্দেশ্যহীনভাবে আমাদের একটা বল তুলতে হবে। যদি থলি থেকে তোলা বলটি সাদা হয় তবে থলিতে পুনঃস্থাপন করে আবার একটি বল তোলা হয়, মানে সাদা যদি পড়ে বলটা, আবার একটা বল তোলা হবে ওই বলটা রেখে দিয়ে। বলছে কিন্তু প্রথমে তোলা বলটি লাল হলে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। প্রশ্নের সম্পর্কিত যদৃচ্ছ পরীক্ষার নমুনা দেশটি নির্ণয় করো। একই রকমভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব। তাহলে আগে আমরা ধরে নিই ব্যাপারগুলোকে, যে একটি সাদা বলকে ডব্লু দ্বারা এবং লাল বলকে রেড দ্বারা প্রকাশ করে পাই। তাহলে আমাদের 17 দাগ কী বলেছে, 17 দাগ করব আমরা, যে সাদা বলকে ডব্লু দ্বারা এবং লাল বলকে আর দ্বারা প্রকাশ করে পাই। তাহলে আমরা দুটো কেসে বার করব। প্রথম কেস কি করব, আমরা প্রথম কেস করব যে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হলো, যদি তোলা বলটি সাদা হয়, তোলা বলটি সাদা হলে থলিতে পুনঃস্থাপন করে আবার একটি বল তোলা হয়। তো প্রথম কেসে তোলা বলটি সাদা হলে পুনঃস্থাপন করে আবার একটি বল তোলা হলে নমুনা দেশ এস সমান। তা এক্ষেত্রে যে নমুনা দেশ আমরা কি পাবো, যে প্রথমে তোলা বলটা সাপোজ যদি ডব্লু হয়, হোয়াইট হয়, তাহলে সেটা আবার রেখে দিয়ে আবার কি হতে পারে, হোয়াইটও একটা তুলতে পারি, একটা হোয়াইট একটা রেড তো আছে, তাহলে মোট দুটো বল আছে, ডব্লুটা আমার তুললাম, আবার সাদা হলে মানে তোলা বলটি সাদা হলে পুনঃস্থাপন করব, তাহলে সাদা হলো, তোলা বলটা প্রথমে সাদা হলো, আবার রেখে দিলাম ওই বাক্সের মধ্যে বা থলির মধ্যে, তাহলে আবার ও সাদা উঠতে হতে পারে, তাহলে ডব্লু একটা হতে পারে, আর একটা কী হতে পারে ডব্লু আর, সাদা হলে আবার একটা রেড হতে পারে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রথম কেসের নমুনা দেশ হচ্ছে এটা। এরপরে আমাদের দ্বিতীয় কেসটা কি বলেছে, যে দ্বিতীয় কেসটা যেটা বলেছে যে আবার কিন্তু তোলা বলটি লাল হলে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়া হয়। তাহলে তোলা বলটা যদি লাল হয় তাহলে একটা পাশা গড়িয়ে দেওয়া হয়। আবার তোলা বলটি লাল হলে একটি পাশা গড়িয়ে
দেওয়া হয়। তাহলে তোলা বলটি লাল হলে একটি পাশা গড়িয়ে দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে নমুনা দেশ এস সমান, তাহলে এক্ষেত্রে আমরা নমুনা দেশ কী পাবো, যে তোলা বলটি লাল হলে তাহলে প্রথম তোলা বলটি কত লাল, তাহলে পাশা গড়িয়ে দেওয়া হলো, ধরলাম সাপোজ 1 পড়লো, এটা একটা হতে পারে। আবার লাল হলে 2 পড়তে পারে, আবার লাল হলে 3 পড়তে পারে, আবার লাল হলে আমাদের 4 পড়তে পারে, এরকম করে লাল হলে 5 পড়তে পারে, আবার লাল হলে আমাদের 6 পড়তে পারে। তাহলে আর কোনো আসবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দুটোকে একসঙ্গে মার্জ করে আমরা লিখে দেবো। অতএব মোট নমুনা দেশ এস, তাহলে এস সমান আমরা একসঙ্গে লিখে দেবো ডব্লু কমা ডব্লু, এটা একটা, ডব্লু কমা আর একটা, আর কমা 1 একটা, আর কমা 2 একটা পাবো আমরা, আবার আর কমা 3 একটা পাবো, আর কমা 4, আর কমা আমরা 5 পাচ্ছি একটা, আর কমা 6। তাহলে এই মোট এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাই দুটো কেস করে লাস্টে আমরা একবারে নমুনা দেশ লিখে নিলেই সুবিধা। তাহলে এরকমভাবে আমরা ক্যালকুলেশনগুলো করব। এরপরে আমরা 18 দাগ যাব। 18 দাগ কী বলেছে, 18 দাগ বলেছে যে একটি সাধারণ পাশা গড়িয়ে দেওয়ায় যদৃচ্ছ পরীক্ষায় মনে করো এ হলো প্রাপ্ত অঙ্কটি 4-এর চেয়ে ছোটো হওয়ার ঘটনা, মানে এ যে ঘটনা সেটা হচ্ছে 4-এর চেয়ে ছোটো। 4-এর চেয়ে ছোটো মানে হচ্ছে কত, পাশা গড়িয়ে দিলে 1 2 3, তাহলে এ যে সেটটা পাবো সেটা 1 2 3 পাবো, মানে 4-এর চেয়ে ছোটো হওয়ার ঘটনা। এবং বি হলো পাশায় প্রাপ্ত অঙ্কটি 3-এর চেয়ে বড়ো হওয়ার ঘটনা। তাহলে পাশা যে প্রাপ্ত 3-এর চেয়ে বড়ো মানে কত, 4 5 6, তাহলে সেটাও 3টে এলিমেন্ট পাচ্ছি, এতেও 3টে এলিমেন্ট পাচ্ছি। তাহলে প্রমাণ করো এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন। আমাদের প্রবাবিলিটি চাইনি কিন্তু, আমাদের ঘটনা দুটি বিচ্ছিন্ন চাইছে। তাহলে এ ও বি ঘটনা দুটি বিচ্ছিন্ন, তার মানে ইন্টারসেকশনটা নট ইকুয়ালস টু 5 হতে হবে আমাদের আর কি, মানে ইকুয়ালস টু 5 হতে হবে, বিচ্ছিন্ন এবং সম্পূর্ণ, এই দুটো কেস আমাদের বলেছে আর কি। আচ্ছা, তাহলে 18টা বলেই দিয়েছে যে এ হলো প্রাপ্ত অঙ্কটি 4-এর চেয়ে ছোটো হওয়ার ঘটনা। তাহলে 18 দাগ, তাহলে এ হলো পাশায় প্রাপ্ত অঙ্কের প্রাপ্ত অঙ্কের 4-এর চেয়ে ছোটো হওয়ার ঘটনা, 4-এর চেয়ে ছোটো হওয়ার ঘটনা, 4-এর চেয়ে ছোটো হওয়ার ঘটনা। তাহলে অতএব আমরা কী পাচ্ছি, তাহলে এ ইজিকালস টু 4-এর চেয়ে ছোটো যে সেটটা পাবো সেটা হচ্ছে 1 2 3, তাহলে এটা হচ্ছে এ সেট। এবং বি হলো 3-এর চেয়ে বড়ো হওয়ার ঘটনা, 3-এর চেয়ে বড়ো হওয়ার ঘটনা। তাহলে 3-এর চেয়ে বড়ো হওয়ার ঘটনা হলে বি ইজিক্যালস টু আমরা পাচ্ছি কত, 4 5 6। তাহলে আমাদের চেয়েছে কি, যে এ বি আমরা পেলাম, আমাদের চেয়েছে যে প্রমাণ করে যে এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন। আচ্ছা, বিচ্ছিন্ন ঘটনা আমাদের প্রমাণ করতে হলে আমরা সেটা পড়েছি যে বিচ্ছিন্ন ঘটনা বা পৃথক ঘটনা সেটা যদি আমাদের প্রমাণ করতে হয় সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে ইন্টারসেকশানটাকে আমাদের 5 হতে হয়, তাই তো? আমাদের যে ইন্টারসেকশানটা পাবো সেই ইন্টারসেকশানটাকে আমাদেরকে 5 হতে হবে, তবে ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন পাবো। তাহলে আমরা এর ইন্টারসেকশান বার করব। এখন এ ইন্টারসেকশান বি সেটের মতো এ ইন্টারসেকশান বি, তাহলে আমরা লিখে নিই 1 2 3 একবারে ভেঙে ভেঙে করাচ্ছি। ইন্টারসেকশান 4 5 6, ইন্টারসেকশান মানে হচ্ছে কমন কি 1 2 3 আর 4 5 6 এর মধ্যে কোনো কমন আছে? তাহলে আমার কোনো কমন নেই, তাহলে আমরা এইটা ইজিক্যালস টু কী পাচ্ছি, 5। তাহলে যেহেতু ইন্টারসেকশানটা ইজিক্যালস টু 5, তাহলে অতএব আমরা লিখতে পারি এ ও বি ঘটনা দুটি পরস্পর বিচ্ছিন্ন। তাহলে এ ও বি ঘটনা দুটি আমাদের কী থাকলো, পরস্পর বিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে পরস্পর বিচ্ছিন্ন হলো। এরপর আমাদের চেয়েছে কি, যে সম্পূর্ণ কিনা আমাদের প্রমাণ করতে হবে, সম্পূর্ণ প্রমাণ করার ক্ষেত্রে আমরা এ ইউনিয়ন বি বার করব এখন, বা আবার
এ ইউনিয়ন বি, এইটা যদি নাম্বার অফ এসের সঙ্গে সমান হয় তাহলে আমরা বলতে পারি কি সম্পূর্ণ। তাহলে 1 2 3 ইউনিয়ন 4 5 6, তাহলে এটা ইউনিয়ন করলে আমরা পুরো কি পাচ্ছি 1 2 3 4 5 6, তাহলে পুরো একসঙ্গে পাচ্ছি। তাহলে এটাই তো পুরো এস, মানে এটাই সম্পূর্ণ সেট, বা এটাই এসের সঙ্গে আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাই তো এস। এস আমাদের কী ছিল, যদি একটা পাশা নিক্ষেপ করা হতো, পাশার ক্ষেত্রে এস ইজিক্যালস টু কী ছিল 1 2 3, এস মানে নমুনা দেশের যে ঘটনা 1 2 3 4 5 6, এটা এস ছিল। তাহলে এটাই তো এসের সঙ্গে সমান, তাহলে এইটা ইজিক্যালস টু আমরা এস পাচ্ছি। তাহলে এটাই কি সম্পূর্ণ ঘটনা। তাহলে অতএব এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ। তাহলে হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে সম্পূর্ণ আর বিচ্ছিন্ন হচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেল, আর সম্পূর্ণ যেহেতু নাম্বার অফ এসের সঙ্গে সমান বা এসের সঙ্গে সমান, তাহলে আমরা বলতে পারি কি এ ও বি ঘটনা দুটি সম্পূর্ণ। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 19 দাগ কী বলেছে, যে যদৃচ্ছভাবে বিন্যাসিত 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস টানা হয়। টানা তাসটি টেক্কা, ইস্কাবন, হরতন এবং রুইতন হওয়ার ঘটনা যথাক্রমে এ বি সি এবং ডি হলে প্রমাণ করো যে এও বি, এও সি, এও ডি ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন নয়, কিন্তু বিও সি, সিও ডি এবং বিও ডি ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন। আরও দেখাও যে এ বি সি ও ডি ঘটনাগুলি সম্পূর্ণ নয়। তাহলে এটা দেখানোর জন্য আমাদেরকে পাটে পাটে করে দেখাতে হবে যে 52টি তাসের প্যাকেট থেকে একটি করে তাস টানা হয়। তাহলে কত রকম উপায়ে আমরা টানতে পারি, কম্বিনেশান ইউজ করব 52C1, তাহলে 52 প্রকার উপায়ে আমরা টানতে পারবো। 52টি তাসের প্যাকেট থেকে একটি করে তাস টানা হয়, তাহলে সেই টানা তাসটি টেক্কা, ইস্কাবন, হরতন এবং রুইতন হওয়ার ঘটনা এ বি সি ডি, এটা আমরা লিখে নেব প্রথমে। তাহলে আমরা লিখব যে 52টি তাসের প্যাকেট থেকে 19 দাগ 52টি তাসের প্যাকেট থেকে একটি করে তাস টানার উপায়, একটি করে তাস টানার উপায়, কত উপায় টানতে পারি 52C1, 52টা তাসের প্যাকেট থেকে একটি করে তাস টানবো, তাহলে 52C1, তাহলে এইটা ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 52। তাহলে এটাই হচ্ছে কি, তাহলে অতএব নাম্বার অফ এস মানে যে সার্বিক সেটটা বা যে সেট বলছি, যে এসটা আমরা পাবো, যেটা বলছে ঘটনা, যে টানার যে ঘটনা কত রকম উপায়ে টানতে পারবো এস, তাহলে এটা হচ্ছে কত 52C1, সেটা হচ্ছে 52। নাম্বার অফ এস কত পাচ্ছি আমরা 52 পাচ্ছি। নাম্বার অফ এস হচ্ছে এইটা হচ্ছে নমুনা দেশ 52 নমুনা দেশে কটা নমুনা বিন্দু পাবো, 52টা নমুনা বিন্দু পাবো, তাহলে এটা হচ্ছে নাম্বার অফ এস, এটা থাকলো। এরপরে বলেছে এ যে ঘটনাটা সেটা কি টেক্কা হওয়ার ঘটনা। এ ঘটনাটা কি বলেছে আমাদের, এ ঘটনাটা হচ্ছে টেক্কা, ইস্কাবন হচ্ছে বি, আর সি হচ্ছে হরতন, আর ডি হচ্ছে রুইতন। তাহলে এটা কি টেক্কা হওয়ার ঘটনা, এটা হচ্ছে এ। আর বিটা হচ্ছে যে ইস্কাবন হওয়ার ঘটনা, বিটা হচ্ছে ইস্কাবন হওয়ার ঘটনা, বিটা হচ্ছে ইস্কাবন হওয়ার ঘটনা। সিটা হচ্ছে হরতন হওয়ার ঘটনা, আর ডিটা হচ্ছে রুইতন হওয়ার ঘটনা, ডিটা হচ্ছে রুইতন হওয়ার ঘটনা। আচ্ছা, এই চারটা ঘটনা আমাদের বলে দেওয়া আছে এ বি সি ডি। আচ্ছা, এই যে এইটা প্রথমে বুঝতে হবে যে একটা তাসের মধ্যে 52টা তাস থাকে,
তাহলে 4টা কালার হয়, একটা ইস্কাবন, হরতন, রুইতন আর চিড়িতন হয়। আর প্রত্যেকটা তাসেরই একটা করে টেক্কা থাকে, একটা করে কিং থাকে, একটা করে কুইন থাকে, আর একটা করে জ্যাক থাকে। তাহলে প্রত্যেকটা তাসের মধ্যে 1 2 3 4 করে এর এক থাকে না, এর একের বদলে এই টেক্কাটা থাকে এ করে থাকে, এ থাকে 1 2 3 4 এরকম করে 10 পর্যন্ত থাকে। তারপরে জে, তারপরে কে, কিউ, এরকম করে থাকে। মোট 13টা করে তাস থাকে প্রত্যেকটা কালারে। তাহলে 4টা কালার হয়, তাহলে 13 4 52। তাহলে প্রত্যেকটা কালারে 13টা করে তাস পাই আমরা। তাহলে ইস্কাপনও 13টা পাবো, মানে বি হওয়ার ঘটনা মানে 13টা পাবো। এই 13টার মধ্যে একটা টেক্কা থাকবে কিন্তু, তার মানে বির মধ্যেই কিন্তু একটা করে এ আছে, আবার সির মধ্যেও এ আছে, আবার ডির মধ্যেও এ আছে, মানে টেক্কা প্রত্যেকটা তাসেরই একটা করে টেক্কা আছে। তাহলে আমাকে বলছে এটা হচ্ছে টেক্কা হওয়ার ঘটনা, বিটা হচ্ছে ইস্কাপন হওয়ার ঘটনা, সিটা হচ্ছে হরতন হওয়ার ঘটনা, আর ডিটা হচ্ছে রুইতন হওয়ার ঘটনা। এরপর আমাদের প্রমাণ করতে হবে যে এও বি, এও সি আর এও ডি ঘটনা পরস্পর বিচ্ছিন্ন নয়। তাহলে এগুলো পরস্পর বিচ্ছিন্ন নয় কিন্তু, মানে নট ইকুয়ালস টু 5, বিচ্ছিন্ন তো হবে না, কারণ এ বির মধ্যে তো এ আছে, সির মধ্যে এ আছে, আবার ডির মধ্যে এ আছে। তাহলে ওইটা আমরা ভাষায় দিয়ে লিখে নেব যে এখন এ ও বি কমা এ ও সি এবং এ ও ডি ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন নয়, কারণ প্রত্যেকটি তাসের মধ্যেই তো টেক্কা আছে, মানে বির মধ্যেও টেক্কা আছে, সির হরতনের মধ্যেও টেক্কা আছে, আবার রুইতনের মধ্যেও টেক্কা আছে। তাহলে এও বি, এও সি, এও ডি ঘটনাগুলি একটা তো কমন পাচ্ছি, কমন পেলে তাহলে বিচ্ছিন্ন নয়। তাহলে এও বি, এও সি, এও ডি ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন নয়, কারণ ইস্কাবন হরতন ও রুইতন প্রত্যেকের মধ্যে একটি করে টেক্কা আছে। তাহলে বিচ্ছিন্ন নয়, কারণটা কি? প্রত্যেকের মধ্যে একটি করে টেক্কা আছে। তাহলে বলতে পারি কি এও বি, এও সি, এও ডি তার নট ইকুয়ালস টু 5। তাহলে 5 নয়, তাহলে 5 নয় মানে কি বিচ্ছিন্ন নয়, কারণটা কি? প্রত্যেকের মধ্যে একটা করে টেক্কা আছে। তাহলে এটা আমাদের প্রথম পার্টের অ্যান্সার হলো। দ্বিতীয় পার্ট কি বলেছে যে বিওসি, সিওডি এবং বিওডি ঘটনাগুলি পরস্পর বিচ্ছিন্ন। আচ্ছা, এগুলো পরস্পর বিচ্ছিন্ন কেননা ইস্কাবন আর হরতনের মধ্যে কোনো কমন পাবো না আমরা, আবার ইস্কাবন আর রুইতনের মধ্যে কমন পাবো না, আবার এই হরতন আর রুইতন এগুলোর মধ্যে আমরা কমন পাবো না। আবার এটা লিখব ভাষায় বিওসি কমা সিওডি এবং বিওডি এরা পরস্পর বিচ্ছিন্ন। কি বিচ্ছিন্ন, কারণটা কি? কারণ প্রত্যেকেই আলাদা, তাহলে কমন কিছু নেই, প্রত্যেকেই আলাদা। সেই জন্য আমরা কি বলতে পারি কি এও বিওসি, সিওডি আর বিওডি পরস্পর বিচ্ছিন্ন। তাহলে এটা আরেকটা পার্ট হয়ে গেল। আরেকটা পার্ট কি বলেছে যে আরও দেখাও যে এ বি সি ও ডি ঘটনাগুলি পরস্পর সম্পূর্ণ হতে হলে কি হতে হবে? পুরো এই নাম্বার অফ এসের সঙ্গে সমান হতে হবে। তাহলে এটা 13টা আছে, তাহলে এটাও 13টা আছে, নাম্বার অফ এস কত? 52 দেওয়া আছে। তাহলে এটাও ইস্কাবনও 13টা আছে, হরতনও 13টা আর রুইতনও 13টা। তাহলে 39টা আমরা পাচ্ছি, আর এটাকে টেক্কা যদি 4টা যোগ করি 43 হচ্ছে। তাহলে 52-র সঙ্গে তো সমান নয়, নাম্বার অফ এসের সঙ্গে সমান নয়। তাহলে অতএব আমরা বলতে পারি কি এ বি সি ডি ঘটনাগুলি পরস্পর সম্পূর্ণ নয়। এখন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এর যে নাম্বারটা পাবো সেই নাম্বারটা হচ্ছে এটা 4 +
13 প্লাস 13 প্লাস 13, তাহলে এটা 43, সেটা কি নট ইকুয়ালস টু 52। তাহলে অতএব বলতে পারি কি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি নট ইকুয়ালস টু নাম্বার অফ এস। তাহলে অতএব আমরা বলতে পারি কি এ কমা বি সি ও ডি ঘটনাগুলি সম্পূর্ণ নয়। তাহলে এটা আমাদের কমপ্লিট অ্যান্সার হলো। 2 নম্বরের জন্য চেয়েছে, এটুকু লিখলেই হবে। তাহলে সম্পূর্ণ নয় কেন, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি এগুলো আমরা পাচ্ছি 43, যেটা 52 নাম্বার অফ এস ছিল সেই 52-র সঙ্গে সমান নয়। তাহলে অতএব আমরা বলতে পারি কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি নট ইকুয়ালস টু নাম্বার অফ এস। তাহলে অতএব এ বি সি ও ডি ঘটনাগুলি পরস্পর সম্পূর্ণ নয়। তাহলে এটা আমাদের 19-এর দাগ কমপ্লিট হলো। এরপর আমরা 20-র দাগ দেখব। 20-র দাগ তোমরা উদাহরণ থেকে দেখে নিতে পারো। একই রকমভাবে বলেছে। এক্সাম্পল 11-র দাগ আছে, 21-এর দাগ হচ্ছে এক্সাম্পল 12, আর 22-এর দাগ এক্সাম্পল 13, আর 23-এর দাগ দেওয়া আছে এক্সাম্পল 15। তাহলে আমরা 24 থেকে করব ক্যালকুলেশনগুলো। এগুলো তোমরা উদাহরণ থেকেই করে নিতে পারবে। উদাহরণের ভাষা দিয়ে করে দেওয়া আছে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ করা আছে আর ডাটাগুলো চেঞ্জ করা আছে। তোমরা কম্পেয়ার করে আশা করি করে নিতে পারবে। আমরা এরপর 24 থেকে ক্যালকুলেশন করব। 24-এর 1 কী বলেছে যে নিম্নলিখিত ক্ষেত্রসমূহ দ্বারা সম্ভাবনা পরিমাপসমূহ প্রকাশিত হতে পারে কি। তাহলে সম্ভাবনা এগুলো দ্বারা সম্ভাবনা প্রকাশ পায় কি না সেটা আমাদের হ্যাঁ কি না হিসেবে বলতে হবে। তাহলে 5টা দেওয়া আছে, প্রত্যেকটা দেওয়া আছে পি অফ এ, পি অফ বি, পি অফ সি। তাহলে সম্ভাবনা হতে হলে আমাদের প্রত্যেকটা যোগফল 1 আমাদের দেখাতে হবে। তাহলে যদি 1 হয় তাহলে বলবো সম্ভাবনা প্রকাশ পাবে, আর যদি না হয় তাহলে বলবো সম্ভাবনা প্রকাশ পাবে না। তাহলে 24-এর 1-এরটা কী বলেছে, 24-এর 1 বলেছে যে পি অফ এ ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 0.2, পি অফ বি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে 0.7, আর পি অফ সি এইটা দেওয়া আছে 0.1। তাহলে আমাদের সম্ভাবনা প্রকাশ পেতে হলে আমাদেরকে দেখাতে হবে কি 3টের যোগফলই 1। তাহলে আমরা যোগ করব পি অফ এ প্লাস, প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1-এর মধ্যে হতে হয়, আর যোগফল যদি 1 হয় তাহলে কমপ্লিট হবে, সেটা সম্পূর্ণ হবে। পি অফ এ, পি অফ বি প্লাস পি অফ সি। তাহলে এটা যদি আমরা অ্যাড করি তাহলে 0.2 প্লাস 0.7 প্লাস 0.1, তাহলে এইটা ইজিক্যালস টু আমরা কত পাচ্ছি 1। তাহলে অতএব কি এটা হ্যাঁ, এটা অ্যান্সার হবে কি হ্যাঁ সম্ভাবনা প্রকাশ পায়, হ্যাঁ সম্ভাবনা প্রকাশিত হয়, সম্ভাবনা প্রকাশিত হয়। তাহলে 1-এরটা আমরা করলাম যে সম্ভাবনা প্রকাশিত হয়। এরপর আমরা 2-এর দাগ করব, ওই পাশে করছি। 2-এর দাগ কী বলেছে, একই রকম যে পি অফ এ দেওয়া আছে 0.4, পি অফ বি দেওয়া আছে 0.6, পি অফ সি দেওয়া আছে 0.2। আচ্ছা, আমরা এমনিতেই দেখলে ক্যালকুলেশানে পরিষ্কার বোঝা যাচ্ছে 6 আর 4 1 হয়ে যাচ্ছে, 1-এর থেকে বেশি হয়ে যাচ্ছে। তাহলে বেশি হলে সম্ভাবনা প্রকাশ পাবে না, তাহলে এটা সম্ভাবনা হলো কিন্তু এটা সম্ভাবনা হবে না। একই রকমভাবে তোমরা করে নিতে পারবে 2-এর দাগ যে এটা সম্ভাবনা প্রকাশ পাবে না। তাহলে আমরা 3-এর দাগ থেকে ক্যালকুলেশন করব। 3-এর দাগ কী বলেছে যে পি অফ এ ইউনিয়ন বি, এইটা ইজিক্যালস টু দেওয়া আছে 0.5, পি অফ বি দেওয়া আছে 0.6, আর পি অফ সি দেওয়া আছে 0.5, পি অফ বি দেওয়া আছে 0.6, পি অফ সি দেওয়া আছে 0.2। এটাই দেওয়া আছে যে পি অফ এ ইউনিয়ন বি দেওয়া আছে 0.5, পি অফ বি দেওয়া আছে 0.6, আর পি অফ সি দেওয়া আছে 0.2। এটাই দেওয়া আছে 0.2। আচ্ছা, 0.2 আমরা করছি ক্যালকুলেশান। তো প্রথমে আমরা এটা থেকে বার করব, এটা থেকে পি অফ এটা বার করব কত হয়, কেন পি অফ বি, পি অফ সি দেওয়া আছে, পি অফ এ দেওয়া নেই। তাহলে যোগফল যেহেতু 1 হতে হবে, এটা থেকে আমরা ক্যালকুলেশন করব যে পি অফ এ ইউনিয়ন বি মানে আমরা কি জানি, পি অফ এ প্লাস পি অফ বি, এইটা ইজিক্যালস টু দেওয়া আছে 0.5।
তাহলে এখানে পি অফ বির ভ্যালু দেওয়া আছে, আমরা বসিয়ে নেব পি অফ এ প্লাস 0.6 ইজিক্যালস টু 0.5, বা পি অফ এ ইজিক্যালস টু আমরা পাচ্ছি যে 0.5 মাইনাস 0.6, তাহলে এটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি কত, মাইনাস 0.1। তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করব, এটাই দেওয়া আছে, তাহলে সেটা আমরা ক্যালকুলেশন করব যে পি অফ এ ইজিক্যালস টু মাইনাস 0.1। তাহলে এখন আমরা যোগ করব প্রত্যেকটা, তোমরা নিচে নিচে করতে পারো, আমি এই সাইডেই করছি। এখন প্রত্যেকটা যোগ করব, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। তাহলে পি অফ এ কত, মাইনাস 0.1, প্লাস পি অফ বি কত 0.6 প্লাস 0.2। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 0.7। তাহলে এটা কি 1-এর সঙ্গে সমান নয়, তাহলে অ্যান্সার হবে কি না, সম্ভাবনা। অ্যান্সারটা হবে আমাদের সম্ভাবনা প্রকাশিত হয় না, প্রকাশিত হয় না। তাহলে এটা আমরা 3-এর দাগ হয়ে গেল, সম্ভাবনা প্রকাশিত হয় না। এরপর আমরা 4-এর দাগ করব। 4-এর দাগ বলেছে যে পি অফ এ দেওয়া আছে, পি অফ বি দেওয়া আছে, আর পি অফ এ বি ইন্টারসেকশন সি দেওয়া আছে। তাহলে বি ইন্টারসেকশন সি থেকে আমাদের সিটা বার করতে হবে, তাহলে সেটাই আমরা বার করব যে পি অফ বি ইন্টারসেকশন সি থেকে 4-এরটা দেওয়া আছে পি অফ এ, পি অফ এ এইটা ইজিক্যালস টু দেওয়া আছে 0.4, পি অফ বি দেওয়া আছে 0.5, আর পি অফ বি ইন্টারসেকশন সি এটা দেওয়া আছে 0.1। তাহলে এই পি অফ বি ইন্টারসেকশন সি থেকে আমরা কী বার করব, পি অফ সিটা বার করব। তাহলে এটা থেকে আমরা কি জানি যে ইন্টারসেকশন মানে হচ্ছে, এখান থেকে আমরা বার করব পি অফ সিটা কত হয়, তাহলে পি অফ বি মাইনাস পি অফ সি, ইউনিয়ন মানে যদি যোগ হয় তাহলে ইন্টারসেকশন মানে কি হবে, বিয়োগ হবে। তাহলে পি অফ বি মাইনাস পি অফ সি, তাহলে এইটা ইজিক্যালস টু আমরা পাচ্ছি 0.1। সেখান থেকে আমরা পাচ্ছি পি অফ সিটা যদি ওই পাশে যায়, তাহলে পি অফ সি ইজিক্যালস টু পি অফ বি মাইনাস 0.1, তার মানে আমরা পাচ্ছি পি অফ বি মানে কত 0.5 হচ্ছে, তাহলে 0.5 থেকে আমরা পাচ্ছি 0.5 থেকে বাদ যাবে 0.1, তার মানে আমরা পাচ্ছি 0.4। তাহলে এটা আমরা পাচ্ছি পি অফ সি। তাহলে এখন আমরা যোগ করব, এখন প্রত্যেকটাকে যোগ করব, পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। তাহলে পি অফ এ কত 0.4 প্লাস 0.5 প্লাস 0. আমরা কত পাচ্ছি 4, পি অফ সি 0.4 হচ্ছে, তাহলে এইটা পাচ্ছি 1.3, 1.3। তাহলে এটাও কি না হবে অ্যান্সার আমাদের, এটার অ্যান্সার কী হবে না, তাহলে না, সম্ভাবনা প্রকাশিত হয় না, প্রকাশিত হয় না। তাহলে এটা দ্বারাও আমরা সম্ভাবনা প্রকাশ পেল না। তাহলে এরপর আমরা শেষ ক্যালকুলেশান যেটা হচ্ছে 5-এর দাগ বলেছে পি অফ এ, 5-এর দাগ বলেছে যে পি অফ এ 0.32, পি অফ বি 0.47, পি অফ বি ইউনিয়ন সি বলেছে 0.68। তাহলে এটা আমাদের ক্যালকুলেশান করতে হবে। তাহলে 5-এরটা বলেছে পি অফ এ ইজিক্যালস টু 0.32, পি অফ বি এইটা ইজিক্যালস টু পাচ্ছি 0.47, আর পি অফ বি ইউনিয়ন সি এটা ইজিক্যালস টু পাচ্ছি 0.68। তাহলে এখান থেকে আমাদের কী বার করতে হবে, এ বি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমাদের সি বার করতে হবে। তাহলে সিটা আমরা বার করব, তাহলে এখান থেকে যদি আমরা সি বার করি, পি অফ বি প্লাস পি অফ সি ইজিক্যালস টু 0.68। আচ্ছা, সেখান থেকে আমরা যদি পি অফ সি বার করি, পি অফ সি ইজিক্যালস টু 0.68 মাইনাস 0.47, তাহলে ক্যালকুলেশন করে পাচ্ছি 0.21। তাহলে পি অফ সির ভ্যালু আমরা কত পেলাম 0.21। তাহলে এটা আমরা প্রত্যেকটাকে অ্যাড করব। এখন পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, তাহলে এটা যদি অ্যাড করি 0.32
প্লাস 0.47 প্লাস 0.21, তাহলে 7 3 10 আর 4 2 8, 4 3 7 8 9 আর 1 10, তার মানে অ্যাকচুয়ালি আমরা কত পাচ্ছি? 1ই পাচ্ছি। তাহলে 1 যদি হয় তাহলে আমরা কি বলতে পারি? যে এটা দ্বারা সম্ভাবনা প্রকাশিত হয়। তাহলে অতএব আমরা বলতে পারবো কি? যে হ্যাঁ, সম্ভাবনা প্রকাশ পায়। অ্যান্সারটা হবে যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, সম্ভাবনা প্রকাশিত হয়। তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের ডেটে আমরা পরের ভিডিওতে আমরা 25 থেকে ক্যালকুলেশনগুলো করব, 25 থেকে 35 পর্যন্ত ক্যালকুলেশনগুলো করব। তো এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। আজ এই পর্যন্তই।